আজ আমায় ইগনোর করা ভুল করো না, তা না হলে তোমার আরো সে জান বাঁচবে না। আমি অবাক হয়ে রুহানের দিকে ঘুরে দাঁড়াই আর বলি, মানে? মানে যা শুনলে তাই। এখন কথা না বাড়িয়ে গাড়িতে ওঠো, কথা আছে। আমি কোথাও যাব না। ভেবে বলছো তো? কেননা তোমার জানের জান এখন আমার হাতে। তুমি যদি এখন আমার সাথে না চলো তাহলে তোমার আরুষ আর কালকের সূর্যোদয় দেখতে পারবে না। এমন ফিল্মে ফিল্মে ডায়লগ না মেরে কি বলতে চাচ্ছ তা বলো। ভয় হচ্ছে, কিন্তু ভয়কে পেছনে রেখে সাহস জুগিয়ে বললাম, ওকে, তাহলে শোনো। তুমি এখন আমার সাথে রিলেশনে না যাও তাহলে আমি তোমার আরুষকে জানে মারতে বাধ্য হব। আর তুমি ভালো করে জানো আরুষকে রাস্তা থেকে সরাতে আমার 2 মিনিটও লাগবে না। কি যা তা বলছো? আমি যা তা বলছি, তাই না? ওয়েট। এই বলে মোবাইলে কাউকে ভিডিও কল দিল। তারপর তা সায়রার সামনে ধরল। সেখানে দেখা যাচ্ছে আরশ ফরমাল লুকে হাতে ফাইল নিয়ে রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। তখন হাত থেকে ফাইল পড়ে যায়। আরশ তা উঠিয়ে কাগজগুলো ঠিক করতে থাকে। আর ওর পিছনেই একটা ট্রাক এর মতো দাঁড়িয়ে আছে, আর ইঞ্জিল চালু। আর আরশের পিছনেই এক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আরশের সেই দিকে খেয়াল নেই। সে নিজের কাগজগুলো গুছাতে ব্যস্ত, আর আশেপাশে কি হচ্ছে তার কোনো হুঁশ জ্ঞান তার কাছে নেই। আমার একই সাথে ট্রাকটি চালু হয়ে যাবে, আর ট্রাকটির কাছে আসতেই আরুষের পিছে থাকা ব্যক্তিটি আরুষকে ধাক্কা দিয়ে সেই ট্রাকটির সামনে ফেলে দিবে, আর ট্রাক আরুষের উপর দিয়ে চলে যাবে। আর তোমার আরুষ। কেন করছো এমন? গুড কোয়েশ্চন। তাহলে শোনো, তুমি আর আরুষ মিলে আমায় যে সকলের সামনে যে অপমান করছো তার প্রতিশোধ নিতে তোমাদের সাহস কিভাবে হয়? রোহান চৌধুরীকে অপমান করার এখন এর ফল তো তোমাদের ভুগতেই হবে। এখন তুমিই বলো আমি কি করি? জানে মেরে ফেলবো কি আরুষকে? না, তুমি এমন কিছু করবা না। তাই তো বলতাছি, আমার কথা মেনে নাও। আমি যা যা বলছি তাই করো। আরুষকে বলে যাও, আর আমার কাছে চলে আসো। তুমি নিজে আরুষকে নিজের থেকে দূরে সরিয়ে দিবে, আর ওকে সকলের সামনে ইনসাল্ট করবে, ওকে নিচু করবে। আমি এসব করতে পারবো না। করতে তো হবে তোমায়, তা না হলে। ভিডিওটিতে ট্রাকটি চলতে শুরু করে। আস্তে আস্তে সেই ট্রাকটি আরশের সামনে এসে পড়ে, আর পিছে থাকা লোকটি আরশকে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। সায়রা কি করব কিছু বুঝতেছে না। যখন দেখলো ট্রাকটি ক্রমশ এগিয়ে আসছে, তখন সায়রা আর কিছু না বলে ভেবেচিন্তে চিল্লিয়ে ওঠে। আমি রাজি। তোমার সকল শর্তে আমি রাজি। এই কথা শুনে রুহানের মুখে এক পৈশাসিক হাসি ফুটে ওঠে, আর রুহান ফোনটা নিয়ে কাকে যেন বলে, আর লোকটি সরে আসে, আর ট্রাকটিও পাশ কাটিয়ে চলে যায়। সেদিনের পর থেকেই সায়রা আরশকে ইগনোর করা শুরু করে, আর না চাওয়া সত্ত্বেও রুহানের সাথে মিশতে শুরু করে। আর সেই দিন আরশ যখন সায়রার সাথে দেখা করতে যায়, তখন রুহান কিভাবে যেন খবর পায় যে আরশ সায়রার সাথে দেখা করতে যাচ্ছে। তাই সে আগেই সায়রার কাছে চলে যায়, আর সায়রাকে বলে আজ আরশকে অপমান করতে, আর এমন ভান করতে সে যেন এখন আরশকে ভালোবাসে না, আর না তাকে চায়। সায়রা ভালো করেই জানতো আরশকে সে যাই বলুক না কেন আরশ বিশ্বাস করবে না। তাই সে টাকার কথা তুলে যাতে আরশ অপমানিত হয় আর নিজ থেকে দূরে চলে যায়। তাই সায়রা সেই দিন ওই সকল কথা বলে। সেদিনের পর থেকে সায়রা হাসতে ভুলে যায়। কারোর সাথে কোনো কথা বলতাম না, চুপচাপ থাকতাম। ভার্সিটিতে মন মরা হয়ে থাকতাম। মাঝরাতে কেঁদে উঠতাম। আরো সে শূন্যতা আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল। নিজের ভালোবাসাকে এইভাবে দূরে সরিয়ে রাখতে পারছিলাম না, কিন্তু আমি যে নিরুপায়। তখন ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার মধ্যে ছিল না। শুধু একটাই কথাই আমার মাথায় ঘুরঘুর করছিল, যেভাবেই হোক আমাকে আরুষকে বাঁচাতে হবে। নিজের জীবন দিয়ে হলেও আমাকে আরুষকে বাঁচাতে হবে। আজ আমি আরুষকে তো বাঁচিয়ে ফেলেছি, কিন্তু এর বদলে নিজের বাঁচার কথা ভুলে গিয়েছিলাম। দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আমার এই অবস্থা দেখে একদিন জান্নাত আমার কাছ থেকে সব জানতে চায়, আমি কেন আরুষের সাথে এমন করি। তখন আমি আর না পেরে ওকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করি, আর সব খুলে বলি। এসব শুনে জান্নাত আমায় সান্ত্বনা দিতে থাকে, আর আমিও পরে নিজেকে কিছুটা শক্ত করে ফেলি। আরুষের ভালোর জন্য যে আমায় দূরে থাকতেই হতো। প্রায় 1 বছর পর রুহান আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ভালো প্রস্তাব হয়, সকলে রাজি হয়ে যায়। আমারও রাজি না হয়ে উপায় ছিল না, কিন্তু আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে আমি বিয়ের 3 দিন আগে নিজেকে শেষ করে দিব। কেননা সেদিনই, ওই দিন যেদিন আরুষ আমার ভালোবাসা গ্রহণ করেছিল, ওই দিনেই আমাদের প্রেমের কাহিনী শুরু হয়েছিল।
তাই আমি সেদিনই নিজেকে শেষ করে কাহিনীটা সেখানেই শেষ করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তার আগে আরো শেষে আমায় নিজের করে নেয়। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ি খেয়াল নেই। সকালে ঘুমিয়ে আছি, এমন সময় মনে হলো আমার মুখের ওপর পানির ফোঁটা পড়ছে। তখন আমি আদো আদো চোখ খুলে দেখি আরুষ আমার উপর ঝুঁকে আছে। তার মাথা থেকে টিপ টিপ করে পানি চুয়ে চুয়ে আমার মুখের উপর পড়ছে। আমি তা দেখে ধরপড়িয়ে উঠি। এতে আমি আরুষের মাথার সাথে ধাম করে বাড়ি খাই। আমি নিজের কপালে হাত বোলাতে বোলাতে বলি, এমনি কি দেখছিলাম? তোমাকে। আরস এক ঘোরের মধ্যে থেকে কথাটি বলে। মানে? অবাক হয়ে বললাম। সায়রার এমন কথায় আরসের ঘোর কেটে যায়। সে বুঝতে পারে সে কি বলছিল, তাই সে কথা ঘোরানোর জন্য সায়রাকে বলতে লাগলো। মানে ও হ্যাঁ, আমি দেখতেছিলাম একটা মানুষ এত কিভাবে ঘুমায়। এত ঘুম কোথা থেকে আসে তোর? আছি, এখন কি ঘুমোতেও পারবো না? হুম, কয়টা বাজে জানোস? 10টা বাজে। 10টা? এতক্ষণ বাড়ির বউ কেউ ঘুমায়? কি? 10টা বাজে আর তুমি আমায় এখন ডাকছো? সরো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমায় নিচে যেতে হবে তো যা। বলে মিটিমিটি হাসতে থাকে। আমি হাসির কোনো কারণ খুঁজে না পেয়ে নিজের দিকে তাকিয়ে দেখি আমার জামা ওলট পালট হয়ে আছে। তা দেখে আমি লজ্জায় শেষ হয়ে যাই। তার সাথে আমার রাগটা উঠছে। পারলেই অশুভটাকে মেরে গুম করে দিই। নিজের জামা কাপড় ঠিক করে বলি, ওই তুমি আমার দিকে এমনি তাকিয়ে আছো কেন? আগে কি মেয়ে দেখো নি? অন্যদিকে দেখো, লজ্জা শরম বলতে কিছুই নেই। তোকে দেখে আমার লজ্জা করবে কেন? আমি কি অন্যের বউকে দেখতেছি নাকি? নিজের বউরে দেখতেছি। নিজের বউকে দেখতে কিসের লজ্জা শুনি? সায়রা ছোট ছোট চোখ করে বলে। তুমি কি আদৌ আমাকে নিজের বউয়ের স্বীকৃতি দিয়েছো? আদৌ কি আমায় তোমার বউ মানো? সায়রার এইরকম প্রশ্নে আরস থ মেরে যায়। সে কি বলবে বুঝতে পারছিল না, কেননা এর জবাব এর নিজের কাছেই নেই। আরস কথাটা এড়ানোর জন্য নিজের মুখে গম্ভীরতা এনে সায়রাকে বলে, যা ফ্রেশ হয়ে আস, আমি ডাইনিং এ ওয়েট করছি। এই বলে আরস হনহনিয়ে চলে যায়। আর সায়রা তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সায়রার ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। এই 1 সপ্তাহে আমি আরুষকে অনেকবার সত্যিটা বলার চেষ্টা করেছি, কিন্তু আফসোস, আরুষ প্রতিবারই আমার কথা ইগনোর করে চলছে। কেননা আমার মুখেই সেই আগের দিনের কথা যেন তার সহ্য হয় না। কেননা আমি আগের কথা তুলতেই তার আমার করা সেই অপমান আর বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ে যায়। আমার বলা প্রত্যেকটা কথা তার কানে বাজতে থাকে, আর সেই দৃশ্য তার সামনে ভেসে ওঠে যে কিভাবে আমি তাকে ঠকিয়েছিলাম, যার ফলে ওর রাগ উঠে যায় আর আমার সাথে খারাপ ব্যবহার করে বসে। আরুষ কোনো মতেই আমাকে কষ্ট দিতে চায় না, আর না নিজেই সেই কষ্টগুলো মনে করতে চায়। কিন্তু আমি বা কি করব? ওকে সত্যিটা জানানোটা যে আমার বড্ড প্রয়োজন, কিন্তু কিভাবে ওকে জানাবো তা বুঝতে পারছিলাম না। আমি যখন এইসব ভাবছি তখন আরুষ আমার পাশে এসে দাঁড়ায়। আমি সেই আগের মতো ভেবেই চলেছি। আরুষ তা দেখে হালকা কাশি দেয়। হুম। আমি চমকে উঠি। আমি পাশ ফিরে দেখি আরুষ দাঁড়িয়ে আছে। আমাকে এইভাবে চমকে যেতে দেখে আরুষ ভ্রু কুঁচকে আমার দিকে তাকায় আর বলে, এত গভীরভাবে কার চিন্তায় মগ্ন ছিলি তুই যে বুঝতেই পারোসনি আমি তোর পাশে এসে দাঁড়িয়েছি? মানে আসলে। থাক, বলতে হবে না। যার ইচ্ছা তার ভাবনায় মগ্ন থাক, তাতে আমার কি? সে যাই হোক, বেডে একটা প্যাকেট আছে, সেখানে একটা ড্রেস আর তোর প্রয়োজনীয় সকল জিনিস আছে। ওইটা পরে সন্ধ্যায় রেডি হয়ে নিস। কেন? জিজ্ঞাসা দৃষ্টিতে বললাম। আমার এক ক্লায়েন্ট আমাদের একটা পার্টিতে ইনভাইট করেছে, সেখানে যেতে হবে। তাহলে তুমি যাও, আমি কোথাও যাব না। আমাদের দুইজনকে ইনভাইট করেছে, সো আমাদের দুইজনকে যেতে হবে। আর এমনিও আমি তোর মতামত চাইনি। তুই যেতে চাস আর বা নাই যেতে চাস, তোকে তো আমার সাথে যেতেই হবে। সো ইউ হ্যাভ নো চয়েস। আর হ্যাঁ, আমি এই বিষয় নিয়ে আর কোনো বাড়তি কথা শুনতে চাই না। গট ইট? আমাকে আর কিছু বলতে না দিয়ে সে হনহনিয়ে চলে যায়। আমি স্থির দৃষ্টিতে আরুষের যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমি ভালো করেই জানি আমি না যেতে চাইলেও আমি যেতে হবে, তাই কিছু না বলে রুমের দিকে পা বাড়াই। সন্ধ্যায় আরস রুমে এসে থমকে দাঁড়ায়, কেননা তার সামনে এক হুর দাঁড়িয়ে আছে। সে তার হুরকে আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পরনে হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনের একটা পার্টি গাউন, তার মধ্যে ছোট ছোট সাদা পাথর বসানো।
চোখে আইলাইনার, ঠোঁটে কফি কালার লিপস্টিক, মুখে তেমন কোনো মেকআপ নেই, চুলগুলো স্ট্রেট করা, সামনে লেয়ার কাটা ছোট ছোট চুলগুলো কপালে এসে বারবার বাড়ি খাচ্ছে, কানে ছোট ছোট ডায়মন্ডের ওয়ারিং, হাতে সাদা পাথরের একটা ব্রেসলেট, এই সাইডে ওড়না দেওয়া, সব মিলে অসম্ভব সুন্দর লাগছে সাইরাকে। আরশও নেশা ভরা চাউনিতে ওর দিকে তাকিয়ে আছে। তখন সাইরা সামনে এসে বলে, এই যে মিস্টার, রেডি হবে না? সন্ধ্যা তো নেমেই আসলো। সাইরার কথায় আরশের ধ্যান ভাঙে। সে কিছু না বলে আলমারি থেকে একটা ব্লু কালারের ছুট বের করলো, তারপর তা নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। পার্টিতে সকলের দৃষ্টি সাইরার আরশের দিকে, কেননা তাদের একসাথে একদমই সেই লাগছে, বলতে গেলে মেড ফর ইচ আদার। পার্টিতে থাকা সকল মেয়েরা আরশের দিকে হা করে তাকিয়ে আছে, থাকবেই বা না কেন। আরশা সাইরার সাথে ম্যাচ করে ব্লু ব্লেজার আর ব্লু প্যান্ট পরেছে, ভিতরে হোয়াইট কালারের শার্ট, চুলগুলো জেল দিয়ে স্ট্রেট করা, হাতে ব্ল্যাক কালারের চেইন ওয়াচ, সব মিলে সেই পরিমাণের হ্যান্ডসাম লাগছে তাকে। সাইরা নিজেও আরশের দিকে হা করে তাকিয়েছিল, কিন্তু যখন বুঝতে পারলো সব মেয়েরা আরশের দিকে তাকিয়ে আছে হা করে, তখন তার জেদ উঠে গেল। এত হ্যান্ডসাম সেজে আসার মানে বুঝলাম না। সব মেয়েরা কেমনে তাকিয়ে আছে? অন্য জামাইয়ের দিকে এমনি কেউ তাকায়? যত সব লুচ্চা মাইয়াগুলি। দেখিস, তোদের ভাগ্যে একটা কালা কুমিরের মতো একটা জামাই পরবো। আমার জামাইয়ের দিকে নজর দেয়া। আমি যখন এইসব বিড়বিড় করছিলাম, তখন এক ছেলে এসে আমার সামনে এসে দাঁড়ায় আর হাত বাড়িয়ে বলে, Hello, miss. I am Akash, and you? আমি কিছু বলতে যাব এর আগেই আরুষ আমার পেছন থেকে সামনে এসে সেই ছেলের হাত ধরে হ্যান্ডশেক করে দাঁতে দাঁত চেপে বলে, হাই মিস্টার আকাশ, আই এম আরুষ খান অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ সাইরা আরুষ খান। Oh, I see. By the way, your wife is much gorgeous. I have to say, anyway, I have to go. Nice to meet you. এই বলে সে চলে গেল। আর আরুষ আমার হাত চেপে ধরে রাগী চোখে তাকিয়ে বলল, ভুলেও যাতে কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই বলে আমার হাত ধরে দাঁড়িয়ে থাকে আর তার কিছু ক্লায়েন্টের সাথে কথা বলতে থাকে। এমন সময় স্টেজে একজন মধ্যবয়স্ক লোক মাইক নিয়ে ওঠে আর সকলের উদ্দেশ্যে বলা শুরু করে, Ladies and gentlemen, may I have your attention please? সকলেই তখন তাদের দিকে তাকায়, সকলের দৃষ্টি এখন তার দিকে। আপনারা সকলেই জানেন আজকের এই পার্টিটি আমি আমার নিউ প্রজেক্টটি শুরু করার খুশিতে দিয়েছি, আর তার সাথে আমি 20% পার্টনারশিপ পাওয়ার খুশিতেও। আপনারা হয়তো অনেকেই জানেন না আমার সাথে এই প্রজেক্টে কে কাজ করছেন। আমাকে তার সাথে কাজ করার এই সুযোগটি করে দিয়েছেন নোন অ্যান্ড অনলি মিস্টার আয়ুষ খান। হ্যাঁ, সকলেই ঠিকই শুনছেন, আমাদের এই নিউ প্রজেক্টটির সাথে মিস্টার আয়ুষ খান যুক্ত। আর আপনারা জেনে খুশি হবেন তিনি আজ আমাদের মাঝে উপস্থিত, কিন্তু আজ তিনি একা নন, তার সাথে আছে তার বিউটিফুল ওয়াইফ মিসেস সাইরা আয়ুষ খান। আর আজ আমাদের এই পার্টির মূল কেন্দ্রবিন্দু তাদেরকে ঘিরে। আমি মিস্টার অ্যান্ড মিসেস খানকে রিকোয়েস্ট করব স্টেজে আসতে। প্লিজ কাম অন স্টেজ। আমি এত হোস্টিং করতে পারি না, আর না তেমন সাজিয়ে কথা বলতে পারি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। তখন আরুষ আমার হাত ধরে স্টেজে নিয়ে যায়, অতঃপর সকলের সামনে আমায় পরিচয় করিয়ে দেয়। তখন সেই লোকটি আবার বলে ওঠে, আমার আরেকটি ছোট্ট রিকোয়েস্ট মিস্টার অ্যান্ড মিসেস খানের কাছে, যদি তিনি আমার এই রিকোয়েস্টটি রাখতেন। জি বলুন মিস্টার রহমান। আমরা সকলেই আপনার অ্যান্ড মিসেস খানের একটি কাপল ড্যান্স দেখতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এক শর্ত আছে। কি শর্ত? আমায় একাই নয়, বরং আজকে উপস্থিত সকল কাপলকে আমার সাথে ড্যান্স করতে হবে। হোয়াই নট? আই রিকোয়েস্ট প্লিজ অল দ্য কাপল কাম অন দ্য স্টেজ। একে একে সকলে স্টেজে চলে আসে আর চারদিকে লাইট অফ হয়ে যায়। একটা ফোকাস লাইট স্টেজে এসে পড়ে আর চারদিকে মিউজিক বেজে ওঠে। আরুষ আমার এক হাত ধরে ওর কাঁধে রাখে, আর এক হাত ওর হাতের ভাঁজে নিয়ে নেয়, আর ওর নিজের এক হাত আমার কোমরে রাখে। আমাকে একদম কাছে টেনে আনে, তারপর ডান্স করতে থাকে। আমার এক আঙুল ধরে ঘুরিয়ে আবার আমায় নিজের সাথে চেপে ধরে, আমাকে ঘুরিয়ে নেয়, তারপর আমাকে নিজের বুকের সাথে চেপে ধরে আর ডান্স করতে থাকে। আমার কোমর ধরে উঁচু করে ঘুরায়, সেই আগের স্টাইলে আমায় নিজের দিকে ঘুরায়
আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকি। আজ ওর চোখে এক আলাদা নেশা দেখতে পারছি। আমার ইচ্ছে করছে ওর এই চোখের নেশায় নিজেকে বিলীন করে দিতে। গান স্টপ হয়ে যায় আর চারদিকে লাইট জ্বলে ওঠে। আমরাও দুজন একটু সরে আসি। সকলেই আমাদের তারিফ করতে থাকে, কিন্তু এর মধ্যেও যে একজোড়া চোখ আমাদের দিকে হিংস্রভাবে তাকিয়েছিল আর আমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছিল। আমরা যখন স্টেজ থেকে নেমে আসি তখন একটা ওয়েটারের সাথে আমি ধাক্কা খাই, যার ফলে আমার গাউনে পানি পড়ে যায়। আমি আরুষকে বলে ওয়াশরুমে চলে যাই এটা মুছতে, কিন্তু যেই না ওয়াশরুমে ঢুকতে যাব তখন কেউ এসে আমার মুখ চেপে ধরে। আমি হাত ছোড়াছুড়ি করেও তার সাথে পেরে উঠছিলাম না। সে আমায় টেনে পেছনের গেট দিয়ে বাগানের দিকে নিয়ে যায় আর সেখানে গিয়ে আমায় মাটিতে ছুঁড়ে মারে। পুরো রুমে অন্ধকার বিরাজমান, এক থমথম পরিবেশ। হালকা ফেরি লাইটের আলোতে সায়রাকে দেখা যাচ্ছে। চুলগুলো এলোমেলো অবস্থায় সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে মুখ লুকিয়ে কান্না করছে, আর তার দিকে এক জোড়া রক্তিম চোখ তাকিয়ে আছে। ভীষণ লাল হয়ে আছে চোখ দুটি, যে কেউ সেই চোখের দিকে তাকালে তার আত্মা শুকিয়ে যাবে। চোখ দেখে মনে হচ্ছে যেন এখনই তার চোখ দুটি দিয়ে আগুনের বর্ষণ হবে। সেই চোখ দুটির মালিক আর কেউ না, বরং আরশ খান নিজেই। কি হয়েছে তাই ভাবছেন তো? তাহলে চলুন দেখে আসি। মাটিতে ছুঁড়ে মারার ফলে আমার হাত খানিকটা ছিলে যায়। আমি সেদিকে তোয়াক্কা না করে সামনে তাকাই। সামনে তাকিয়ে দেখি রুহান দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে রেগে যাই আর উঠে গিয়ে ওর কলার ধরে টান দিয়ে বলি, কি সমস্যা কি? এরকম অসভ্যতার মানে কি? খানিকটা জোর গলায় বললাম। রোহান নিজের কলার ছাড়িয়ে বলে, খবরদার আমার সাথে উঁচু গলায় কথা বলবে না, তা না হলে এর পরিণতি খুব খারাপ হবে। কি করবে? হ্যাঁ, তুমি কি করবে? পাখা গজাইছে তাই না? এই পাখা কিভাবে কাটতে হয় তা আমি ভালো করেই জানি। তুই কি মনে করছিস তোকে আমি শান্তিতে থাকতে দিব? কোনোদিনও না। তোদের দুজনকে বরবাদ করে দিব আমি। অনেক হয়েছে আর না। তোর এই ভালো মানুষের পেছনে লুকিয়ে থাকা নর পশুকে আমি সকলের সামনে তুলে ধরবই। তোর জন্য আজ আমি আমার আরুষের কাছ থেকে এত দূরে। যেখানে আমার ওর ভালোবাসা প্রাপ্য সেখানে আমি আজ ওর ঘৃণা পাচ্ছি। শুধুমাত্র তোর জন্য আজই আমি আরুষকে সব বলে দিব। রোহান এক মুচকি হাসি দিয়ে বলে, তোর কথা শুনলে শুনি আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই রুহান আমায় জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে আমার মাথা ওর বুকের মধ্যে জড়িয়ে ধরে, যার ফলে আমি কিছু বলতে পারছিলাম না। আর যেভাবে ধরেছে তার ফলে আমি নড়তেও পারছিলাম না। রুহান এবার বলতে শুরু করে, তুমি আমায় এত ভালোবাসো তা আমার জানা ছিল না। তুমি যে আমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না, তাই তো সুযোগ বুঝে আজ এই পার্টিতে তুমি আমার সাথে টাইম স্পেন্ড করবে বলে আসতে বললে। আচ্ছা, এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো? আমার যে আর তর্স হয়েছে না। তবে তুমি আরুষকে দিয়ে প্রপার্টিস এর পেপার সাইন করে সব সম্পত্তি নিজের নামে করাবে আর আমার কাছে চলে আসবে বলো? আমি কিছু বুঝতে পারছি না রুহান কি বলছে না বলছে আর কেনই বা বলছে। আমি সব বুঝে ওঠার আগেই কেউ এসে এক ঝাটকায় আমাকে রুহানের কাছ থেকে আলাদা করে ফেলে আর আমার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। আমি সামনে তাকিয়ে দেখি আরুষ রক্তিম চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগেই আরুষ রুহানকে পেটাতে শুরু করে আর বলতে থাকে, তোর সাহস কিভাবে হলো সাইরার কাছে আসার? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। এই বলে মারতে থাকে। সকলেই মারামারির আওয়াজ শুনে বাগানে চলে আসে আর অনেক কষ্টে আরুষকে ছাড়ায়। আরুষ এখনো রাগে ফুঁসতে আছে। আমি নির্বাকের মতো সব দেখছি। কি থেকে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছিলাম না। তখন আরুষ আমায় সকলের সামনে টানতে টানতে নিয়ে আসে আর আমায় গাড়িতে ছুঁড়ে মারে। ফুল স্পিডে গাড়ি চলতে থাকে। কিছুক্ষণ আগে সায়রা আর লেট হচ্ছিল দেখে আরও সায়রাকে খুঁজতে ওয়াশরুমে যায়, কিন্তু সেখানে না পেয়ে ঘাবড়িয়ে যায় আর সায়রাকেই খুঁজতে থাকে। একটা ওয়েটারকে জিজ্ঞেস করে বলে সায়রা কোথায়, আর ওয়েটার সায়রাকে বাগানের দিকে যেতে দেখছে, তাই আরশও বাগানের দিকে যায়। তার সামনে যেতেই দেখে রুহান সায়রাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, যা দেখে আরশের মাথা গরম হয়ে যায়। যেহেতু সায়রা উল্টো দিকে ঘুরেছিল তাই আরশকে দেখেনি, কিন্তু রুহান ঠিকই দেখেছিল। তাই সে তখন সায়রাকে জড়িয়ে ধরে ওই সব কথা বলতে লাগলো আরশের সামনে, যেন আরশ রেগে যায়। বর্তমানে আরুষ আমার কান্না দেখে আরো রেগে যায় আর আমার সামনে এসে আমার চুলের মুঠি ধরে আমাকে টেনে দাঁড় করায় আর আরেক হাত দিয়ে আমার গাল দুটো চেপে ধরে বলে, তোর কয়জনকে লাগে শুনি? আমার দ্বারা বুঝি তোর হচ্ছে না? আমি তোর মনের জ্বালা নিভাতে পারছি না নাকি যে বারবার তোকে রোহানের কাছে যেতে হয়?
এখন কি আছে রুহানের মধ্যে যা আমার মধ্যে নেই? রুহান তোকে এমন কি দিয়েছে যে বারবার তুই ওর কাছে ছুটে চলে যাস? আমার গাল দুটো চেপে ধরায় আমি কিছু বলতে পারছিলাম না। আর এইসব শোনার পর আমার চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। তা দেখে আরুষ বলে, একদম ন্যাকা কান্না করবি না। এইসব কুমিরের চোখে জল এখন আমায় গলাতে পারবে না। কেন আবার আমায় ধোকা দিতে চাইলি শুনি? আমার টাকা বেশি বলে সব সম্পত্তি নিজের নামে করে আবার তুই সেই রুহানের কাছে যেতে চাইলি কেন রে? কেন? আমি তোকে খুশি রাখতে পারতেছি না, নাকি তোর ভিতরে জ্বালা মিটাতে পারছি না? বল, তোর কাছে কি কখনোই আমি আমার ভালোবাসার দাম পাবো না? এত কিছু করার পরও আমি শুধু তোকেই চেয়েছি, তোকে আপন করে নিয়েছি। কিন্তু তুই কি করলি? আমায় আবার ধোকা দিলি, বারবার আমায় আঘাতই করলি। তুই আসলে ভালোবাসার যোগ্যই না। এই বলে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি কান্না করতে করতে বলি, আমার কথাটা শোনো। তুমি যা ভাবছো তা ভুল। আমাকে চুপ, একদম চুপ। তুই কি ভাবিস আমাকে যে এখন তুই বলবি সব মিথ্যা আর আমি মেনে নিব? এতই বোকা মনে হয় আমায়? যা দেখেছি নিজের চোখে দেখেছি, আর যা শুনেছি নিজের কানে শুনেছি। আসলে এতে তোর কোনো দোষ নেই, সব দোষ আমারই। আমি এক চরিত্রহীনা মেয়েকে ভালোবেসেছি, যার কিনা চরিত্রের কোনো ঠিক নেই, যার নাকি একজনকে দিয়ে হয় না, তার তো 4-5 জন লাগে। নিজের দেহকে তো সবার মাঝে বিলীন করতে ভালো লাগে। যত সব চরিত্রহীনা জানি কোথাকার।